ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিওরের আগে। বাপের এসে বলে ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নাই দাঁত? কষ্টে হাসিয়া আর্ত কহিল তুই রে হাসালি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে? কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে, তা বলে কুকুরের কামড়ানো কিনে মানুষের শোভা পায়। শুরুতেই কিছু টপিক দিয়ে শুরু করছি। কামড়ানো মাংস কমে 10 কেজি। গ্রামের মোড়ল করিম মিয়ার একটা ধাড়ি গরু বিকেলে মাঠ থেকে আসার পথে একটা পাগলা কুকুর এসে গরুর পায়ে কামড় বসিয়ে দিল। করিম মিয়া চিন্তায় পড়ে গেলেন, এই গরুর মাংস কি আর খাওয়া যাবে? কিন্তু মাংসের লোককে ছাড়ে করিম মিয়া ঘোষণা করলেন, গরুর পায়ে একটি কামড় দিয়েছে, মাংস তো ভালোই আছে। গ্রামের মাংস ব্যবসায়ীরা চতুর হয়, তারা জানে সাধারণ মানুষ সস্তা পেলে সব খাবে। করিম মিয়া খবর ছড়ালেন, কাল সকালে কামড়ানো গরুর মাংস 400 টাকা কেজি। পরদিন সকালে দেখা গেল লাইনে দাঁড়ানো মানুষের ভিড়ে আসল খদ্দেররাই গায়েব হয়ে গেছে, সবাই ভয়ে, কিন্তু মাংস প্রায় শেষ। ভয়ে ভয়ে ডাল ভাত ভোজ। ঘটনাটি ঘটেছিল পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায়। কুকুরে কামড়ানো গরুর মাংস এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি কম দামে কিনে বিক্রি করেছিলেন। মাংস খেয়ে গ্রামের 4-5 জন অসুস্থ হয়ে পড়েছিলেন। মজার ব্যাপার হলো অনেক ভয়ে অসুস্থ হওয়ার আগেই পেটে ব্যথা অনুভব করছিলেন। পরে শোনা গেল মাংস খেয়ে নয়, বরং কুকুরের মাংস খেয়েছি, এই ভয়ে তাদের বমিভাব হচ্ছিল। পরে অবশ্য ডাক্তার জানিয়েছিল ভালো করে রান্না করলে ঝুঁকি কমে, কিন্তু না করাই শ্রেয়। শিয়ালের মাংস না কুকুরের কামড়? এক গ্রামে এক কিশোর দেখলো তার গাভীকে কুকুর কামড় দিয়েছে। সে তড়িঘড়ি করে স্থানীয় কবিরাজকে ডাকলো। কবিরাজ এসে বললেন, এই গরুর মাংস খাইলে পেটে কুকুর কামড় দিবে, তবে এক কাজ করো, মাংসের সাথে বেশি করে রসুন আর মরিচ দিয়ে ভুনা করো। গ্রামবাসী ওই মাংস খেয়েছিল আর অদ্ভুতভাবে সবাই সুস্থ ছিল। পরে গ্রামের দুষ্টু ছেলে বল্টু বলল, কবিরাজ তো ভয় দেখানোর জন্য এসব বলেছে, আসলে গরুর পায়ে কুকুরের কামড়ই লাগেনি, লেগেছিল কাদা। কুকুরের কামড় সম্পর্কে কিছু ভুল ধারণা আমরা একটু দেখে নিব। এক, আমাদের বাসার কুকুর কিছুই করবে না। একজন বলল, এটা আমাদের পোষা কুকুর, একদম হার্মলেস। 2 মিনিট পর ও একটু মজা করে কামড় দিয়েছে। আমাদের লেসন হলো, নিজের কুকুর হলেও র্যাবিস হতে পারে। 2, কামড় না, শুধু চেটে দিয়েছে। রোগী, স্যার কামড়ায়নি, শুধু জিহ্বা দিয়ে চেটে দিয়েছে, দেখা গেল ক্ষত ছিল আগেই। লেসন হলো, লেহন থেকেও র্যাবিস ট্রান্সমিশন হতে পারে। 3, ছোট কুকুর সমস্যা নাই, ছোট্ট পাপ্পি কি আর করবে, পরে ভ্যাকসিন নিতে দৌড়। লেসন হলো, কুকুরের সাইজ না, ভাইরাসটাই হলো আসল বিপদ। গ্রামে কিছু হয় না, আমরা তো গ্রামে থাকি, এসব শহরের রোগ। পরে র্যাবিস এক্সপোজার। লেসন, র্যাবিস এভরিহোয়ার, গ্রাম শহর ডিস্টিংশন নাই। প্রচলিত ভুল ধারণা, কমন মিথস। মিথস 1, কামড় ছোট হলে ভ্যাকসিন লাগবে না। ট্রুথ, ছোট বড় যে কোনো কামড়ই রিস্কি, ভ্যাকসিন দরকার হতে পারে। মিথ 2, রক্ত না পড়লে সমস্যা নাই। ট্রুথ, স্কিন ব্রেক হলেই হবে, র্যাবিস ট্রান্সমিশন সম্ভব। কুকুরটা সুস্থ দেখাচ্ছে তাই সেফ। ট্রুথ, র‍্যাবিট কুকুর প্রথমে নরমাল দেখাতেও পারে, আমি পরে দেখাচ্ছি। মিথ 4, শুধু কামড়ালে র্যাবিস হয়। ট্রুথ, স্ক্র্যাচ, লিক অন সবই রিস্কি। মিথ 5, একবার ভ্যাকসিন নিলে লাইফ লং প্রোটেকশন। ট্রুথ, এক্সপোজার হলে আবারও বুস্টার লাগতে পারে। মিথ 6, লোকাল চিকিৎসা, হলুদ, মাটি, তেল দিলেই হবে। ট্রুথ, এগুলো ডেঞ্জারাস, ইমিডিয়েট ওয়াশিং প্লাস ভ্যাকসিনেশন ইজ লাইফ সেভিং। নাও লেটস we will start about rabies. rabies বা জলাতঙ্ক। জলাতঙ্ক হলো একটা আরএনএ ভাইরাস ঘটিত এক ধরনের জুনোটিক রোগ, অর্থাৎ এই রোগটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। প্রতি বছর প্রায় বাংলাদেশে 2000 থেকে 2100 জন মানুষ র্যাবিসে মারা যায়। র‍্যাপটো ভাইরাস এই রোগের মূল কারণ। এটা লিসা ভাইরাস গ্রুপের অন্তর্গত। মূলত আক্রান্ত প্রাণীর স্লাইভারি গ্ল্যান্ড এর নিঃসৃত রস ও স্নায়ুতে এই ভাইরাস অবস্থান নেয় এবং পরবর্তীতে যে কোনো ভাবে সুস্থ মানুষের দেহে প্রবেশ করলে ভাইরাসটি আক্রান্ত নার্ভ টিস্যুতে প্রবেশ করে এবং প্রতিদিন 12 থেকে 24 মিলিমিটার করে ব্রেইন এন্ড স্পাইনাল কর্ডের দিকে এগোতে থাকে। রেবিস ভাইরাস একবার ব্রেইন টিস্যুতে প্রবেশ করলে মৃত্যু 100%। রিজার্ভার কুকুর, বিড়াল, শিয়াল, বানর এবং বেজি। কিসের মাধ্যমে ছড়ায়? শতকরা 93% কুকুরের কামড়ে ছড়ায়, এছাড়া 7% আমি দেখালাম। এখানে একটি কথা জেনে রাখা প্রয়োজন, সুস্থ কুকুর বা প্রাণী কামড়ালে র্যাবিস হয় না। র্যাবিস ভাইরাসে আক্রান্ত কুকুর কামড়ালে বা ক্ষত স্থান চেটে দিলে সেই ব্যক্তি র্যাবিসে আক্রান্ত হন, ইহা নিশ্চিত। তারপরও যদি কুকুরটি সম্পর্কে 100% নিশ্চিত না হতে পারেন, অর্থাৎ 10 দিন পর্যন্ত পর্যবেক্ষণে না রাখতে পারেন, অথবা কেউ মেরে ফেলে, কিংবা তাহলে একটুও দেরি না হলে র্যাবিস ভ্যাকসিন নেওয়া জরুরি। আর যদি দেখা যায় কুকুরটি 10 দিনের ভিতর মারা যায়নি, তাহলে মনে করা হয় কুকুরটি র্যাবিস ভাইরাসে আক্রান্ত না। নাও সাম ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, প্রোড্রোমাল সিম্পটমস। যেমন মস্তিষ্কে র্যাবিস ভাইরাস যখন ছড়িয়ে পড়ে তখনই র্যাবিসের লক্ষণগুলো দেখা দিতে পারে। প্রথম 2-3 দিনের মধ্যে গা ম্যাজম্যাজ করা, মাথা ব্যথা, অবসাদ, বমি ভাব,
ক্ষুধামন্দা, জ্বর ইত্যাদি লক্ষণ দেখা দেয়। অনেক ক্ষেত্রে দংশানো স্থানে চুলকায়, ব্যথা করে, ঝিনঝিন করে। এর পরের পর্যায়ে রোগীর শব্দ, ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না। রোগী কোনো প্রকার তরল পদার্থ গিলতে পারে না। রোগীর মানসিক অস্থিরতা এবং কখনো কখনো ঝিমিয়ে পড়ার ভাব দেখা যায়। লক্ষণ প্রকাশ পাওয়ার পর 3 থেকে 5 দিনের মধ্যে তীব্র খিঁচুনি, পক্ষাঘাতে রোগীর মৃত্যু হয়। র্যাবিসের ক্লিনিক্যাল কোর্স এট এ গ্লান্স, একটা হচ্ছে ফিউরিয়াস র্যাবিস আর একটা হচ্ছে প্যারালাইটিক র্যাবিস। ফিউরিয়াস র্যাবিস এক্সপোজারের পরে ফার্স্ট সিম্পটমস ফিভার, pruritus, paresthesia. There will be the hypersalivation, piloerection, periodic dilatation of the pupils, hydrophobia, aerophobia, dysphagia, inspiratory spasm, hyperventilation and hematemesis. আরেকটা আছে প্যারালাইটিক র্যাবিস, অনেকটা গুলেনবেরি সিনড্রোমের মতো। ফিভার, pruritus, paresthesia. There will be the quadriplegia, dysarthria, dysphagia, hypersalivation, inspiratory spasm and respiratory failure. There will be the drowsiness. Ultimately death occurs 1 to 7 days. জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পেয়ে গেলে সে রোগীকে বাঁচানোর কোনো টিকা বা ওষুধ চিকিৎসা বিজ্ঞানে জানা নাই, কিন্তু এই রোগ প্রতিরোধের টিকা মানুষের করায়ত্ত। কুকুর বা বন্যপ্রাণী কামড়ালে যে ক্ষেত্রে সম্ভব জেনে নিতে হবে প্রাণী র্যাবিস আক্রান্ত ছিল কিনা। র্যাবিস আক্রান্ত হলে দ্রুত ভ্যাকসিন নিতে হবে, আর প্রাণীকে র্যাবিস আক্রান্ত কিনা জানা সম্ভব না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ভ্যাকসিন নিতে হবে। কোন কুকুরটি র্যাবিসে আক্রান্ত তা জানার জন্য র্যাবিস আক্রান্ত কুকুরের রোগ লক্ষণ জানা জরুরি। 1 নম্বর হচ্ছে র্যাবিসে আক্রান্ত কুকুরের লক্ষণ 2 ধরনের, তার মধ্যে 1 নম্বর উন্মত্ত আচরণ, অস্বাভাবিক ভাবভঙ্গি, উদ্দেশ্য ছাড়াই ছুটে বেড়ানো, বিকৃত ক্ষুধা, বিকৃত আওয়াজ করা, শরীরে কাঁপুনি, বিনা প্ররোচনায় কামড়ানো, মুখ দিয়ে অতিরিক্ত লালা নিঃসরণ, ডাক কর্কশ হওয়া, পক্ষাঘাতে পায়ের ভারসাম্য হারানো, অবশেষে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু। আরেকটা হচ্ছে কুকুরের মৌন আচরণ, নিস্তেজ হয়ে ঝিমোতে থাকা, বিকৃত স্বরে ধীরে ধীরে ডাকা, মানুষের চোখের আড়ালে থাকা, শরীরের কাঁপুনি ও পক্ষাঘাত দেখা দেওয়া এবং সবশেষে মৃত্যু। সাধারণত রোগ লক্ষণ প্রকাশের 7 দিনের মধ্যেই কুকুরটি মারা যায়। লক্ষণ ও আচরণ, সতর্কবাণী, কুকুর কামড়ানোর 10 দিন পর সাধারণত 3 থেকে 7 সপ্তাহের মধ্যে জলাতঙ্ক রোগের প্রথম লক্ষণগুলো দেখা দেয়। তাই যে কোনো ভাবে লক্ষণ প্রকাশের পূর্বে চিকিৎসা শুরু করতেই হবে। সরি, লক্ষণ নির্ভর করে কুকুরের কামড়ের ধরন, স্থানের উপর। এটা হতে পারে 4 দিন থেকে 1 বছর পর্যন্ত। তবে 81% বেলায় 20 থেকে 90 দিনের মধ্যে জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং জলাতঙ্কে আক্রান্ত রোগী কুকুরের কামড়ের দিন থেকে শুরু করে 70% রোগী মারা যায় 59 দিনের ভেতরে। চিকিৎসা, আক্রান্ত হয়ে গেলে এর কোনো চিকিৎসা নেই। ভ্যাকসিন কয়টা দিতে হবে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে রোগীকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। 1, ক্যাটাগরি 1, অক্ষত চামড়ায় লেহন, কিচ্ছু লাগবে না। ক্যাটাগরি 2, সুপারফিশিয়াল স্ক্র্যাচ, ভ্যাকসিন লাগবে। ক্যাটাগরি 3, বাইট, ব্লিডিং, মিউকোসাল এক্সপোজার, ভ্যাকসিন প্লাস র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। এখানে আমি দেখেছি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 স্ক্র্যাচ, ক্যাটাগরি 3। আমি একটু বলি, যদি হেড নেক রিজিয়নে স্ক্র্যাচও হয়, যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে, সেক্ষেত্রে এটাকে ক্যাটাগরি 3 ধরা হয়। সেক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিনের সাথে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন লাগবে। ক্যাটাগরি 1, যারা বলেন কুকুর পাড়া দিয়েছে, চেটেছে, লেজের বাড়ি লেগেছে, এগুলো হলো ক্যাটাগরি 1 অন্তর্ভুক্ত। করণীয়, ভ্যাকসিন নেবার প্রয়োজন নাই, কোনো অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করুন অথবা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। কুকুর নাড়া, কুকুর এই যে লেহন করতেছে। ক্যাটাগরি 2, যদি পশুর আচরে দাগ দেখা যায় তবে কোনো রক্তক্ষরণের ঘটনা না ঘটে, তাহলে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দিতে হয় ইন্ট্রাডার্মাল 3টি, ইন্ট্রামাসকুলার 5টি। আমি পরে দেখাচ্ছি। পশু কামড়ানোর পরপরই টিকা নেওয়া উচিত এবং 48 ঘন্টার মধ্যে নিলে সবচেয়ে ভালো। এটা হলো স্ক্র্যাচ মার্ক, কোনো ব্লিডিং নাই, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 3, কামড়ে যদি রক্ত বের হয়, দাঁত বসিয়ে দেয়, মাংস নিয়ে চলে যায়, তবে ক্যাটাগরি 3, অথবা ক্যাটাগরি 2 যদি মাথা, গলা, বুকে, কাঁধে হয়, তবে সেটিও ক্যাটাগরি 3 এর অন্তর্ভুক্ত। ক্যাটাগরি 3, ক্যাটাগরি 3 হলে ভ্যাকসিনেশন প্লাস হিউম্যান ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। পশুর আঁচড় বা কামড় দিলে সঙ্গে সঙ্গে কাপড় কাচা সাবান দিয়ে 15 মিনিট ধরে ধুতে হবে, এটা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, ক্ষত স্থানে কোনো সেলাই দিবেন না বা বরফ, চিনি, লবণ ইত্যাদি ক্ষারক পদার্থ ব্যবহার না করা ভালো। শুধু অতিরিক্ত রক্তপাত হলে সেটি বন্ধের ব্যবস্থা নেবেন সেকেন্ডারি ক্লোজার হিসাবে। প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়ার 7 দিনের মধ্যেই হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, তবে 48 ঘন্টা পরে সাধারণত ধরে নেওয়া হয় কাজ করে না। ক্ষত স্থানে 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েট, ম্যাক্সিমাম 15 ইন্টারন্যাশনাল ইউনিট দেয়া হয় ইন্টারন্যাশনাল, বাকিটুকু আমরা ডেল্টয়েডে দিয়ে দিই। এখানে দেয়া হয়েছে রানিং ওয়াটারে, সোপ ওয়াটার ওয়াশিং ফর अबाउट 15 মিনিটস। এবার আসেন ভ্যাকসিনের গাইডলাইন। ভ্যাকসিনের ব্যাপারে কি বলা হয়েছে, এটা একদম লেটেস্ট গাইডলাইন এবং ভেরি শর্ট। কেন ভেরি শর্ট?
আসলে কুকুর কামড়ে, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আসলে গরিব, তারা রেগুলার আমাদের কাছে আসতে পারে না। 21 দিন 28 দিন পর অনেকে ভুলেও যায়, ব্যস্ততার কারণে আসে না। এই জন্য অক্সফোর্ড বের করলো ভেরি শর্ট, এবং সেটা ইন্ট্রাডার্মাল। ডে 0 তে দুইটা ডেল্টয়েড রিজিয়নে 0.1 ml ইন্টারন্যাশনাল করে আমরা দিব র‍্যাবিস ভ্যাকসিন। 0.1 ml ইকুয়াল টু 10 ইউনিট। 100 ইউনিটের যে সিরিজটা থাকতেছে ইনসুলিন সিরিজ, এটার 10 ইউনিট এই পাশে ইয়াতে আর এই পাশের ইয়াতে, টোটাল হলো দুইটা সাইডে আমরা দিব, এবং 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দিব, যেন ইন্ট্রাডার্মাল হয়, যেন একটা ব্লেড তৈরি হয়। ডে 3 তে আবার দিব, ডে 7 এ আবার দিব। এরপর একটা আছে অ্যাসেন রেজিমেন। যদি মনে হয় যে আমার এক্সপার্ট পারসন নাই, আমার ইন্ট্রাডার্মাল দিলে ভুল হইতে পারে, ঝামেলা হইতে পারে, সেক্ষেত্রে ইন্ট্রামাসকুলার দেয়া বেশি ভালো। এটাকে মডিফাই করা, এটা ছিল আগে হলো 5টা ডোজ, এটাকে মডিফাইড করে করা হয়েছিল জাগ্রেব রেজিমেন। জাগ্রেব রেজিমেনে করেছে ইন্ট্রামাসকুলার শুরুর দিনে আমরা 2 মাংসে 2টা দিয়ে দেব ডেল্টয়েডে, 7 নম্বর দিনে একটা ডোজ, 21 নম্বর দিনে একটা ডোজ, টোটাল 4টা। অ্যাডমিনিস্ট্রেশন আমি এখানে দেখাইছি কিভাবে দিতে হবে। ইন্ট্রাডার্মাল লেশন 15 ডিগ্রি বা তার কম অ্যাঙ্গেল দিতে হবে, যেন একটা ব্লেড তৈরি হয়। ইন্ট্রামাসকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিনটা একদম কাট মার্জিনে আমাকে দিয়ে দিতে হবে। ম্যাক্সিমাম যতটুকু বেঁচে থাকবে বাকিটুকু আমরা ডেল্টয়েড রিজিয়নে দিয়ে দিব। মনে রাখতে হবে, যেই ভ্যাকসিনের সিরিজ দিয়ে আমি তুলেছি ভ্যাকসিন, সেই সিরিজ দিয়ে ইমিউনোগ্লোবুলিন তোলা যাবে না, তাহলে দুটাই ভ্যাকসিনের সিরিঞ্জে নিউট্রালাইজ হয়ে যাবে, সেক্ষেত্রে ফেইলিউর হওয়ার সম্ভাবনা। র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন দুই ধরনের হয়, একটা হলো হিউম্যান, একটা হলো ইকুইন। ইকুইন আমাদের দেশে নাই, হিউম্যান আছে। 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েট। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই, সবাই বেঁচে থাকতে চায়। তাই যে সকল কাজের সাথে বেশি ঝুঁকি থাকে, সেক্ষেত্রে আমরা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দিব। যেমন ভেটেরিনারিয়ান, অ্যানিম্যাল হ্যান্ডলার্স, ল্যাবরেটরি ওয়ার্কার্স, মিলিটারি পার্সোনেল, কেভ এক্সপ্লোরার অথবা ফটোগ্রাফার, জার্নালিস্ট, এদেরকে আমরা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দিব। কিভাবে? প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের টোটাল হলো 2টা ডোজ, একটা হলো 0 ডে তে দিব, আর একটা হলো ডে 7 এ দিব। রি এক্সপোজার, ভ্যাকসিন দেওয়া হচ্ছে বা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এই অবস্থায় ওই একই কুকুর আবার কামড়াইছে অথবা আরেকটা কুকুর কামড়াইছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের আবার ভ্যাকসিনেশন দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা আর ইমিউনোগ্লোবুলিন দিব না, কারণ আগের ভ্যাকসিন আমার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এখন আমরা তাকে জাস্ট কি করব? ডে 0 এবং ডে 3 তে আমরা আবার দিব, ইররেসপেক্টিভ অফ দা ডেজ। যদি এমন হয় যে ভ্যাকসিন নেওয়া শেষ হচ্ছে 7 দিন, 1 দিন, 5 দিন, 3 মাস, আমরা এই বুস্টার ডোজ দিয়ে দিব। কেন? কারণ আমরা এখন পর্যন্ত অ্যান্টিবডি টাইটারটা মেজার করতে পারি না, যে তার বডিতে এনটিএইচবিএস অ্যান্টিবডির মতো কতটুকু তার টাইটার আছে এটা জানতে পারি না। এই জন্য আমরা অবশ্যই রি এক্সপোজার ভ্যাকসিন দিয়ে দিই। প্যাথোজেনেসিস আমি আগেই বলছি। ডায়াগনোসিস, কিভাবে ডায়াগনোসিস করা হয়? ভাইরাস ডিটেকশন করা হয়, আরটিপিসিআর, অ্যান্টিজেন ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেকশন। কোথায় পাঠানো হয়? কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটাল, আমরা সবাই জানি গুলিস্তানে আছে। যারা মিটফোর্ড থেকে পাস করছে আমরা জানি, এই জায়গার সাথে আমরা পরিচিত। আমরা কি কি নেই? অনেক কিছু আছে। বাংলাদেশে বেসিক্যালি নেওয়া হয় স্যালাইভা, বিদেশে নেওয়া হয় নুকাল স্কিন বায়োপসি, টিস্যুস, ব্রেন, ব্লাড, সেরাম, কর্নিয়াল স্ক্রাপিং নেওয়া হয়। তো এই ভাগে একটু বলি, কর্নিয়া থেকে ট্রান্সপ্লান্টেশনের টোটাল 7টার মতো হিস্ট্রি আছে, যে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের পরে র‍্যাবিস হয়েছে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমি আগেই বলেছি। র‍্যাবিস মনে করতেছি র‍্যাবিস, আমার ভুল হয়ে যাচ্ছে কিনা, অন্য কোনো অসুখ আছে কিনা। দেখা গেল আমি র‍্যাবিস মনে করে কোনো চিকিৎসাই দিচ্ছি না, এটা অনেক বড় অন্যায় হয়ে যাবে। দেখতে হবে অটোইমিউন এনকেফালোপ্যাথি কিনা, টক্সিসিটি ইনডিউসড এনকেফালোপ্যাথি কিনা, কোনো প্যারাসাইটিক ইনফেকশন কিনা, আদার কোনো ভাইরাল ইনফেকশন কিনা, ব্যাকটেরিয়াল ইনফেকশন কিনা, অথবা ড্রাগ অ্যাবিউজার কিনা। এই কেসটা ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজ হসপিটালের একটা পেশেন্ট। এই পেশেন্টটা প্রেজেন্ট করা হয়েছিল সাসপেক্টেড র‍্যাবিস। বাচ্চাটা হিস্ট্রি অফ বাইট 1 মান্থ ব্যাক, র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়েছিল। সমস্যা হয়েছে যে এই বাচ্চাটার ঠিকভাবে ভ্যাকসিন দেওয়া হয় না। ঠিকভাবে ভ্যাকসিন না দেওয়া হলে আমরা বলছি 2 ধরনের র‍্যাবিস হয়, ফিউরিয়াস ফর্ম আর হচ্ছে প্যারালাইটিক ফর্ম। এই রোগীটার হলো প্যারালাইটিক ফর্মে ছিল, রোগীটা 3 দিনের মাথায় মারা যায়। কেস 2, এই বাচ্চাটার চোখের ঠিক নিচে কামড়াইছিল। developed rabies after 3 months, third dose of vaccination, but no history of rabies immunoglobulin. Rabies immunoglobulin দেওয়া হয় না, incomplete vaccination. এই বাচ্চাটাকেও বাঁচানো যায়নি। এই মহিলা, এখানে যদি অ্যানেস্থেসিয়া থাকে, সবাই কেটামিনের সাথে পরিচিত, র‍্যাবিস এনএমডিএ রিসেপ্টরের উপর কাজ করে। এই মহিলাটাকে বাঁচানোর খুব চেষ্টা করা হয়েছিল, তার ছটফট কোনোভাবেই কমছিল না, কেটামিন দিয়ে চেষ্টা করা হয়েছিল। 3 থেকে 7 দিনের মাথায় মহিলাটা মারা যায়। নাও দ্য আপডেটস।
No single therapeutic agent is likely to be effective. Molecules under research: monoclonal antibody, ribavirin, interferon alpha, ketamine. Corticosteroids should not be used. Barrier: ribavirin and interferon alpha failed to show efficacy in rabies and in previous reports. Various research are ongoing. এমনকি অ্যান্টিবডি যেটা ইমিউনোগ্লোবুলিন সেটা স্পাইনাল নিডল দিয়ে দেওয়া হয়েছে যে সিএসএফ দিয়ে যেন ব্রেন পর্যন্ত যায়, কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, সো সব ইন্টারভেন ফেল করছে। এখানে অনেকের গাইনিদের আছে, অনেকে বলে যে প্রেগন্যান্ট মহিলাকে কি ভ্যাকসিন দেওয়া যাবে কিনা। হ্যাঁ, প্রেগন্যান্ট মহিলাকেও ভ্যাকসিন দেওয়া যাবে, বিকজ ইট ইজ স্কিলড ভ্যাকসিন। এবার আমরা একটু দেখে নিব, এটা হচ্ছে হাইড্রোফোবিয়া। এটা হচ্ছে হাইড্রোফোবিয়া। সিভিয়ার স্পাজম হয়, এটা আসলে যার র্যাবিস হইছে মানে এত বেশি স্পাজম হয় সে গিলতে চায় না, বা পেইনের কারণে সে ওই জিনিসটা কাছেও নিয়ে আসতে দেয় না। এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যারোফোবিয়া, বাতাস দেয়। আমাদের দাদুরা যখন ইমার্জেন্সিতে থাকে আসলে বাতাস দেয়, সে ভয় পায় কিনা। এই বাতাসেও তার হলো স্পাজম হইতে থাকে, ল্যারিঞ্জিয়াল স্পাজম হয়। এই বাচ্চাটা, এটা হলো থাইল্যান্ডের ডগ বাইট, এটা লাস্ট মোমেন্টে এই পরিমাণ কষ্ট হইতে থাকে, আসলে একদম নিরুপায়, করার কিচ্ছু থাকে না। জাস্ট এর চেয়ে হৃদয় বিদারক অসুখ মনে হয় পৃথিবীতে আর নাই। চোখে দেখা যাবে, কোনো করার কিছু নাই। এটা ইন্ডিয়ায় অনেক চেষ্টা করা হয়েছে বাঁচানোর জন্য, এই বাচ্চা ছেলেটাকে আলটিমেটলি বাঁচানো যায়নি, অ্যারোফোবিয়া ছিল। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঘটনা, ফেনীতে এই বাচ্চাটা আক্রান্ত ছিল। এই ক্ষেত্রেও আপনার হচ্ছে আসলে অনেকগুলো ফ্যাক্টর এখানে থাকে। ইনকমপ্লিট ভ্যাকসিনেশন, ভ্যাকসিন স্টোরেজ, মাহমুদ ভাই বলতেছিল ভ্যাকসিন ঠিকভাবে স্টোরেজ করা না হয়, র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় নাই, হ্যাঁ, অথবা তারা দেরি করে আসছে, যে পানি খাইছে কিন্তু কোনোভাবে পানি রাখতে পারছে না, স্পাজম, সে গিলে ভিতরে ঢুকাইতে পারতেছে না। এটা ফিলিপাইনের ঘটনা, হাইড্রোফোবিয়া। অনেক চেষ্টা করে কিন্তু তারপরও পারে না। So thank you for your patience hearing. Take home message আমি একটু বলবো, rabies is 100% fatal but 100% preventable. Avoid animal bites and wash immediately. Get vaccinated on time. Create awareness, protect yourself, your family and your community. Together let's build a rabies free future. Thank you.